বাসটা গভীর রাতে রাস্তার মোড়ে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আশেপাশে তো কোনো গ্রাম বসতিও দেখতে পাচ্ছি না। ওই তো মাঠের মধ্যে দিয়ে একটা ফাঁকা রাস্তা চলে গেছে বটে। রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়। হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করেছে, আর তার সাথে হু হু করে হাওয়া বইছে। না, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এগিয়ে যাই। আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। বিদ্যুতের আলোয় পথ দেখে এগিয়ে চলেছি। গ্রামের কাঁচা রাস্তা, দুপাশে ধান ক্ষেত, অথচ এরকম গোলমাল হওয়ার কথা তো ছিল না। রমেশ আমার বন্ধু, সে তার চিঠিতে লিখেছিল সন্ধ্যা নাগাদ বাস নামিয়ে দেবে, আর সেখানে ভ্যান থাকবে আমার জন্য। তবে আমি বাস থেকে নেমে কোথাও কোনো ভ্যান দেখতে পেলাম না। আর না থাকাটাই স্বাভাবিক, এত রাতে কেই বা আমার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে। কাঁচা রাস্তাটা সোজা চলে গেছে। মাঝরাতে হালকা বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় হেঁটে যেতে খুব একটা মন্দ লাগছে না, কিন্তু বদমাইশি করলো বাসটা। মাঝ রাস্তায় হঠাৎ বাসটা খারাপ হয়। যেখানে ঠিক সন্ধ্যার সময় এসে পৌঁছাবার কথা, সেখানে রাত্রি 12টায় এসে নামিয়ে দিল। বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ বিদ্যুতের আলোতে দেখলাম কিছুটা দূরে রাস্তার ধারে একটা গাছের নিচে সাদা পোশাকে কেউ যেন দাঁড়িয়ে আছে। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। এ কি, এই মাঝরাতে শুনশান রাস্তায় কে দাঁড়িয়ে আছে? দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ। এত রাতে ভূতপ্রেত নয় তো? আচ্ছা, ফ্যাসাদে বললাম তো, বিয়ে খেতে এসে শেষে প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। ভয় ভয় পায়ে এগিয়ে চললাম সেই দিকে। বিদ্যুৎ চমকাচ্ছে, আর সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। চারিদিক শুনশান। ধান ক্ষেতের ভেতর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। ভয়ে ভয়ে সেই গাছটার দিকে এগিয়ে যখন গেলাম, তখন দেখলাম এটা কোনো ভূত নয়, এটা একটা কাকতাড়ুয়া। কোনো কৃষক হয়তো জমিতে লাগিয়েছিল, আর সেটা কেউ তুলে এনে এখানে রেখে গেছে। যা, শুধু শুধু ভয় পাচ্ছিলাম। হঠাৎ একেবারে ঝোপে বৃষ্টি নেমে এলো। কাঁচা রাস্তার জল কাদা ভেঙে দ্রুত সামনের দিকে এগোতে লাগলাম। উফ, এই ফাঁকা মাঠ থেকে বেরিয়ে কোথাও আশ্রয় নেওয়া যায় কিনা দেখতে হবে। এইভাবে বৃষ্টির মধ্যে হাঁটলে তো এমনিতেই ভিজে চুপসে যাব। ছুটতে ছুটতে নদীর পাড়ে এলাম। এই তো নদী। এই নদীর কথাও তো রমেশ লিখেছিল। আর ওই তো নদীর ওপারে পুলটা। যাক, পথটা তাহলে ভুল করিনি। আমি সাবধানে পুলটা পার হয়ে নদীর পাড়ে এলাম। চারপাশটা ছিল অন্ধকারে ডুবে। শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে সামনের পথটা খানিকটা দেখা যাচ্ছিল। মাটির রাস্তা ধরে একটু এগোতেই হঠাৎ চোখে পড়ল পুলটা পেরিয়ে কিছুটা দূরে একটা বিশাল অশ্বত্থ গাছের নিচে একটা পুরনো মাটির ঘর। ঘরটার দেওয়ালে কালের ছাপ, আর ছাদের খড়গুলো যেন বাতাসে দুলে উঠছিল। যাক বাবা, এতক্ষণে একটা আশার আলো দেখতে পাওয়া গেল। খাবার দাবারের দরকার নেই, রাতটুকু মাথা গুঁজে থাকবার মতো একটু আশ্রয় পেলেই শান্তি। কেউ আছেন? বাহিরে ঝড় বৃষ্টির কারণে বড় বিপদে পড়েছি। দরজাটা খোলাই ছিল। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার ডাক দিলাম। ভেতরে ম্লান আলো, আর সেই আলোয় আবছাভাবে দেখা গেল এক জীর্ণ শীর্ণ বুড়ো দাঁড়িয়ে আছে দরজার চৌকাঠে। মুখে আধা ঘোমটা, চোখে অপার্থিব নির্লিপ্ত। তার পরনে ধবধবে সাদা লাল কাপড় শাড়ি, যেন অনেক যত্নে পরা। বুড়ির ঠিক পেছনে অন্ধকারের আধো ছায়ায় আরেকজন, এক বৃদ্ধ মানুষ, স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে। দুজনেই যেন অপেক্ষা করছিল আমার জন্য। এসো বাবা, ভেতরে এসো। দাঁড়িয়ে কেন? বৃষ্টিতে একদম ভিজে গেছো বাবা। শুকনো জামা কাপড় আছে তো সঙ্গে? হ্যাঁ, আমার ব্যাগেই সব আছে। আচ্ছা, চারিদিকে এত আবর্জনা পড়ে আছে কেন? আসলে কি হয়েছে বলো তো বাবা, আমরা দুজনেই এখানে থাকি, তাই অত পরিষ্কার করা হয় না। তুমি এত পরিশ্রম করে এসেছো, একটু বিশ্রাম নেবে চলো। ঘরের ভিতরে ঢুকে চারপাশ লক্ষ্য করে দেখলাম একটা পুরনো চৌকি ছাড়া আর কিছুই নেই। একটু অবাকই হলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত 1টা বাজে। তবে
ঘরের দেওয়াল দেখে বুঝতে পারলাম ঘরটা অনেক দিন যাবতই ব্যবহার করা হয়নি। ঘরের মধ্যে বড় বড় মাকড়সার জাল আর অজস্র ধুলো জমে আছে। এতটা পথ হেঁটে আসায় সত্যি শরীরটা ক্লান্ত হয়ে পড়েছিল। এই ঝড় বাদলের রাতে একটু আশ্রয় পেয়ে একটু বিছানা পেয়ে শুয়ে পড়লাম। ঘরে একটা হারিকেন টিমটিম করে চলছে। এখন বৃষ্টিটা একটু কমেছে। এসব ভাবতে ভাবতে কখন যেন চোখে ঘুম নেমে এলো বুঝতেই পারিনি। ঘুমিয়ে পড়েছিলাম বেশ কিছুক্ষণ। হঠাৎ ঘুম ভাঙল চাপা কিছু ঝগড়ার শব্দে। চোখটা খুলে বুঝলাম পাশের ঘরে কারা যেন কোনো কিছু নিয়ে বিতর্ক করছে। কি নিয়ে তর্ক করছে সেটা শোনার ইচ্ছা আর দমন করতে না পারায় উঠে বসলাম। তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে যা দেখলাম তাতে আবার শরীর থেকে আত্মা বেরিয়ে গেল। ঘরের মধ্যে যেন বুড়ো আর বুড়ি দাঁড়িয়ে আছে। তারা এখন যেন কোনো মানুষ নয়, তাদের মুখে ভয়ঙ্কর সব দাগ, চোখগুলো ভয়ঙ্কর সাদা ঘোলাটে হয়ে আছে। এই দৃশ্য দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল।